জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিএনপি জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল, আইনমন্ত্রী। বিএনপির ধীরে চলনীতি। যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলা শুরু, সিরিয়ায় 18 ইরানপন্থী যোদ্ধা নিহত। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপি জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল, আইনমন্ত্রী। বিএনপি জামায়াত নির্বাচন বানচাল করে মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা শেষে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত বারবার দেশের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। 2024 সালের নির্বাচনেও তারা দেশের লুট করা টাকা খরচ করে বিদেশের কিছু কুচক্রি মহলকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ছিনিয়ে নিয়ে মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়প্রত্যয়ে জনগণের কষ্ট ও প্রচেষ্টায় সফলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ সময় তিনি মার্কিন সিনেটরের চিঠি লেখা প্রসঙ্গে বলেন, তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেশের জনগণকে অপমান করার চেষ্টা করেছিল। আনিসুল হক বলেন, দেশের উন্নয়ন ও জনগণের সুখ সহ্য হয় না বলেই দেশের কিছু জনবিচ্ছিন্ন মানুষ বিদেশিদের দিয়ে চিঠি লেখায়। কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানীর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারার, কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন সহ দলীয় নেতাকর্মীরা। এদিকে গণসংবর্ধনাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ সমাবেশস্থলে যোগ দেন। বিএনপির ধীরে চলনীতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে টানা 2 মাস আন্দোলন করেছে বিএনপি। এই সময় কখনো একনাগাড়ে হরতাল, কখনো অবরোধ, আবার কখনো একই সঙ্গে হরতাল অবরোধ দুটি। তার আগে গত 1 বছরের বেশি সময় ধরে বিক্ষোভ, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ, রোডমার্চ করে আসছিল বিএনপি। অতঃপর গত 7 জানুয়ারি নির্বাচনে বিএনপি এবং তার মিত্র জোট ও দলসমূহের বর্জনের মধ্যেই টানা চতুর্থবার সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু নির্বাচনের পরে নতুন করে আর বড় কোনো আন্দোলন কর্মসূচি নেই। তবে ভোট বর্জন করায় বিচ্ছিন্নভাবে কোনো এলাকায় সাধারণ মানুষকে লিফলেট সহ ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন দলটির নেতারা। এরপর 30 জানুয়ারি সংসদ অধিবেশন শুরুর দিনে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। কিন্তু রাজধানীতে অনুমতি না থাকায় পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এরপর নতুন করে কোনো কর্মসূচি দেয়নি দলটি। দলটির দায়িত্বশীল নেতারা জানান, নির্বাচনের পর শরিক ও সমমনা রাজনৈতিক জোটের সদস্যদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আন্দোলনের ব্যর্থতা ও নির্বাচনের পর সরকার গঠন হওয়া নিয়ে নানা ধরনের মূল্যায়নও করেছেন বিএনপি ও সমমনা দলের নেতারা। তারা আপাতত ধীরে চলনীতিতে চলার পক্ষে মতামত তুলে ধরেছেন। কঠোর কোনো কর্মসূচিতে না যেয়ে পরিস্থিতি বুঝে সামনে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলটির নেতারা মনে করছেন, আন্দোলনের অংশ হিসেবে তাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ একতরফা ভোট বর্জন করেছে। এটাকে আন্দোলনের প্রাথমিক সাফল্য হিসেবে দেখছেন তারা। দলের নেতারা বলছেন, 2 মাসের আন্দোলনে গ্রেফতার, মামলা, হুলিয়ায় সারা দেশের নেতাকর্মীরা পর্যুদস্ত। এখনই বড় আন্দোলন কর্মসূচি দিয়ে তা কার্যকর করার মতো পরিস্থিতি নেই। নির্বাচনের পর 7 জানুয়ারি প্রথম সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি, তবে তাতে দলের নেতাকর্মীদের উপস্থিতি কম ছিল। মামলা এবং গ্রেফতার এড়াতে এখনও অধিকাংশ কেন্দ্রীয় এবং জেলা ও মাঠ পর্যায়ের নেতারা আত্মগোপন থেকে বের হতে পারেননি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বহু নেতা কারাগারে। তাদের জামিন হচ্ছে না। এই মুহূর্তে আন্দোলনে থাকলে নেতাদের জামিন অনিশ্চিত হয়ে যেতে পারে। 7 জানুয়ারি নির্বাচনের পর আত্মগোপনে থাকা নেতাকর্মীরা জামিন নিয়ে প্রকাশ্যে আসা শুরু করেছেন। প্রতিদিন জামিনের জন্য হাইকোর্ট প্রাঙ্গণ রীতিমতো জনসমাবেশের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিম্ন আদালতেরও অবস্থা তথৈবচ। বিএনপির এখন ব্যস্ততা লক্ষাধিক নেতাকর্মীর জামিন নিয়ে। জামিনের পরে পরিস্থিতি বুঝে আন্দোলনের পথরেখা নিয়ে অগ্রসর হতে যাচ্ছে। ইত্যবসরে কূটনৈতিক চ্যানেলে সরকারের বিরুদ্ধে লবিং জোরদার করা এবং ইস্যুভিত্তিক আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার কথা বলছেন নেতারা। বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, গত 28 জুলাই থেকে গতকাল শুক্রবার পর্যন্ত 6 মাসে বিএনপির আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশের মোট 27,5226 জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়েছে। এই সময় মামলা হয়েছে 1000-এর অধিক।
যাতে মোট আসামি করা হয়েছে 1,06,163 জন। এছাড়া গত 28 অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ এবং তারপর থেকে টানা হরতাল অবরোধ কর্মসূচির আন্দোলন চলাকালে গত 2 মাসে 25,644 জনের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়ে কারারুদ্ধ হয়েছেন। 2 মাসে মোট মামলা হয়েছে 790টির অধিক, যাতে আসামি 78,210 জন। আন্দোলনের 2 মাসে মারা গেছে 31 জন নেতাকর্মী। আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে 4,375 জনের অধিক নেতাকর্মী। মোট 84টি মামলায় বিএনপির 9 জনের মৃত্যুদণ্ডাদেশ ও প্রায় 1,294 জনের অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 15 নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারা দেশে গ্রেফতার করা হয়েছে 13,660 জনের বেশি নেতাকর্মীকে। এই সময়ে 519টি মামলায় আসামি করা হয়েছে 53,781 জনের অধিক নেতাকর্মীকে। গত 20 ডিসেম্বর বিএনপি অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়ে মামলার আসামি নেতাকর্মীদের আদালতে হাজিরা না দেওয়ার ঘোষণা প্রদানের পর গণহাজিরা অনেকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ফলে এখন তারাও আদালতে ছুটছেন। এই লক্ষাধিক নেতাকর্মী এখন তাদের মামলার তারিখ এবং জামিন নিয়ে সময় পার করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন যে কৌশলী আমরা নিচ্ছি সেখানে বর্তমান বাস্তবতার প্রতিফলন থাকবে। মানুষ হয়তো প্রত্যাশা করেছিল এই সরকার বিদায় নেবে, কিন্তু বিদায় তো নেয়নি। কিন্তু এটাও ঠিক, একটা স্বৈরাচারী সরকারকে বিদায় দেওয়া এটা তো সহজ কোনো সংগ্রাম নয়। এটা কঠিন এবং অনেক সময় দীর্ঘ সময় লাগে। বিএনপি সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের দিন পর্যন্ত আমাদের আন্দোলনের একটা পর্যায় ছিল, এখন আমরা একটা নতুন পর্যায়ে যাব। তিনি বলেন, আমরা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা বিশ্লেষণ করছি। অবাস্তব বা কল্পিত চিন্তার মাধ্যমে আন্দোলনকে পরিচালিত না করে এখনকার বাস্তবতাকে নিয়েই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। মঈন খান বলেন, আমরা নির্বাচন ঠেকাতে পারিনি এটা সত্য, তবে এদেশের 18 কোটি জনগণ ও 12 কোটি ভোটারের মন ঠিকই জয় করতে পেরেছি। এখন আমরা কৌশলে অগ্রসর হতে চাই। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আন্দোলন নিয়ে হতাশা নেই দলের ভেতর। বিএনপি কর্মী এবং সমর্থক নির্ভর দল। ভোট বর্জনের আন্দোলন হয়েছে, জনগণ ভোট বর্জন করেছে, যেখানে জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে ভোটে যায়নি। তিনি বলছেন, এখন নেতাকর্মীদের জামিন এবং কারামুক্তির ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা কারামুক্ত হলে শিগগিরই স্বাভাবিক অবস্থায় চলে আসবে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, 28 অক্টোবরের পর থেকে 7 জানুয়ারি পর্যন্ত সারা দেশে অন্তত বহু মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে 27,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জামিনের জন্য আমরা কাজ করছি। দলের একজন নেতা জানান, আগামীতে নেতাকর্মীরা কারামুক্ত হলে তাদের জেলায় জেলায় বিরচিত সংবর্ধনা দেওয়ার কর্মসূচি নেওয়া হতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, সামনে কী ধরনের পরিকল্পনা নেব দলের কৌশল আমরা দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে। যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলা শুরু, সিরিয়ায় 18 ইরানপন্থী যোদ্ধা নিহত। জর্ডানে সিরিয়া সীমান্তবর্তী মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে শুরু করেছে আমেরিকা। এর অংশ হিসেবে সিরিয়া ইরানপন্থী গোষ্ঠীগুলোর আবাসস্থল হিসেবে ব্যবহৃত স্থাপনাসহ অন্তত 26টি গুরুত্বপূর্ণ স্থাপনা বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত 18 ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠীর বরাত দিয়ে শনিবার বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী শুক্রবার ইরাক এবং সিরিয়া ইরানি বাহিনী এবং তেহরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশোধমূলক বিমান হামলা চালিয়েছে। উল্লেখ্য, জর্ডানে সেই হামলায় অন্তত 3 মার্কিন সেনা নিহত এবং আরও 40 জনেরও বেশি সেনা আহত হয়। ওই হামলার জন্য আমেরিকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করে। গত রবিবার ড্রোন হামলায় সৈন্যদের মৃত্যুর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন থেকে ব্যাপক বিমান হামলার নির্দেশ দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, আমাদের প্রতিক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। এটি প্রতিক্রিয়া আমাদের পছন্দের সময়ে এবং জায়গায় চলতে থাকবে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্য কোথাও সংঘাত চায় না। তবে যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের সবাইকে এটি জানাতে হবে, আপনি যদি একজন আমেরিকানকেও ক্ষতি করেন তবে আমরা জবাব দিব। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের ঘটনায় উত্তেজনা চরমভাবে বৃদ্ধির পেলেও ওয়াশিংটন এবং তেহরান উভয়ই সর্বাত্মক যুদ্ধ এড়াতে চেয়েছে। আর তাই নিজেদের ওপর আরও হামলা এড়াতে পাল্টা হামলা চালানোর সময় তেহরানের সাথে সরাসরি সংঘর্ষ এড়াতে ইরানের ভূখণ্ডে আঘাত করেনি যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স এবং সেই সাথে তাদের সংশ্লিষ্ট মিলিশিয়া গোষ্ঠীকে লক্ষ্য করে আমেরিকান বাহিনী ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এই হামলায় বহু যুদ্ধবিমান অংশ নিয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা দূরপাল্লার বোমারু বিমানও রয়েছে। সেন্টকম বলেছে, বিমান হামলায় ১২৫টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানি বাহিনী ও তাদের সমর্থিত মিলিশিয়াদের যারা মার্কিন বাহিনীর ওপর হামলায় সহায়তা করেছিল, তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং গোয়েন্দা কেন্দ্রের পাশাপাশি রকেট, মিসাইল এবং ড্রোন স্টোরেজ অবকাঠামোতেও হামলা করা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। এদিকে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটেন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৮ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। পর্যবেক্ষণকারী এই সংস্থাটি জানায়, দেইর এজোর শহর থেকে ৬২ মাইল ১০০ কিলোমিটার ইরাক সীমান্তের কাছে আল-বু কামালের কাছ পর্যন্ত বিস্তৃত পূর্ব সিরিয়ার বিশাল অংশে চলমান অভিযানে অস্ত্রের ডিপোসহ ইরানপন্থী গোষ্ঠীগুলোর আবাসস্থল হিসেবে ব্যবহৃত অন্তত ২৬টি গুরুত্বপূর্ণ স্থান ধ্বংস করা হয়েছে। এছাড়া শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, সিরিয়ার মরুভূমি অঞ্চলে এবং সিরিয়া ও ইরাকি সীমান্তের বেশ কয়েকটি স্থাপনায় আমেরিকান আগ্রাসনের ফলে অনেক লোক নিহত এবং আহত হয়েছেন। প্রসঙ্গত, ইরাক ও সিরিয়া জুড়ে ইরান সমর্থিত মিলিশিয়াদের অগণিত সংখ্যক ঘাঁটি, অস্ত্রের গুদাম এবং প্রশিক্ষণ ডিপো রয়েছে। এই মিলিশিয়ারা ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পসের আইআরজিসি কুদস ফোর্সের হাতে প্রশিক্ষিত ও সজ্জিত। এছাড়া তারাই এগুলোর অর্থায়ন করে, কিন্তু তারা সবসময় আইআরজিসির মাধ্যমে পরিচালিত হয় না। এছাড়া জর্ডানের সেই সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে একটি গ্রুপ। মূলত ইরান সমর্থিত মিলিশিয়াদের বেশ কয়েকটি গোষ্ঠীকে একত্রিতভাবে বোঝাতে এই নামটি ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় দর্শক, নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।